এবং আপনারা দেখেছেন আসলে সরকার ধাপে ধাপে যায়, ধাপে ধাপে আসে, কিন্তু মশার যে নাজেহাল অবস্থা সেটা সব সময় রয়ে যায়। এখন এই জায়গা থেকে কি করণীয় নিজেকে সুস্থ রাখার জন্য এবং মশার উপদ্রব থেকে বাঁচার জন্য, সেগুলো নিয়ে কথা বলবো। আগে জানিয়েছি আমার সঙ্গে আছেন চিকিৎসক ও গবেষক ডাক্তার সালেহ মাহমুদ তুষার। ডাক্তার সালেহ মাহমুদ তুষার, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনার সঙ্গে আলাপ করবো। তবে তার আগে ছোট করে জনাব লোটম ইকরাম, আপনার কাছ থেকে এই বিষয়টি জানার চেষ্টা করি। মানে হঠাৎ করে আমি যদি সময় ধরে বলি, গেল 2 মাসের মতো হবে প্রচণ্ড রকমের মশার উপদ্রব বাড়ছে নগরী, এবং আমরা নগরীর বাইরে থেকেও খবর পাচ্ছি। কেন, কি কারণে মনে করেন? ধন্যবাদ। খুবই জনসম্পৃক্ত একটা প্রশ্ন করেছেন, একটা ইস্যু সামনে নিয়ে আসে। আমরা কিন্তু আমাদের এখানে আমাদের সওয়াল আসলে একমত হবেন। বিগত 1-2 বছর কিন্তু আমরা রাজধানীতে তেমন একটা মশারি লাগানোর প্রয়োজন ছিল না। সম্প্রতি আপনি দেখবেন কোথাও ড্রয়িং রুমে বসে আপনার কথা বলা যায় না, এত মশার উপদ্রব বেড়েছে, যেটা আপনি মশার ভিতরে ছাড়া বসে গল্প করার মতো অবস্থা নেই এখন। এই জায়গাটায় চরমভাবে আমাদের স্বাস্থ্য সেবা খাত এবং আপনার বিশেষ করে এলজিআইডি স্থানীয় সরকার এবং আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এই সংস্থাগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে তাদের দায়িত্ব পালনে। এই জায়গাটায় সিটি কর্পোরেশনই তো, সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের আন্ডারেই তো। আমাদের বিশেষ করে রাজধানীতে সিটি কর্পোরেশনের যে তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে আজকে আমাদের রাজধানীতে মশার এত উপদ্রব বেড়েছে। এই ব্যর্থতার অনেকগুলো কারণ আছে। সেখানে তাদের প্রয়োজনে যে ওষুধ দেওয়ার প্রয়োজন, যে ওষুধটা ঠিকমতো দেওয়া হচ্ছে না। এখানে তাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে তাদের যে সমন্বয় করে আপনার সমন্বিত প্রোগ্রাম কর্মসূচি নেওয়া দরকার, তারা সেটা নিচ্ছে না। এখানে অনেকটা গা ছাড়া ভাব আমার যেটা মনে হচ্ছে, কর্মকর্তাদের, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গা ছাড়া ভাব। তারা কোনো সমন্বিত মিটিং করছেন না, কোনো কর্মসূচি গ্রহণ করছেন না, কোনো ওষুধ দিচ্ছেন না। যে মশা বৃদ্ধির যে কারণগুলো, যে আপনার যে জনপ্রতিনিধি নেই, এখন ওয়ার্ড ভিত্তিক যে ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে যে ওষুধ দেওয়া হতো, এটা মনিটরিং হতো, সে মনিটরিং নাই, জনপ্রতিনিধি নেই। মানুষ কার কাছে যাবে? মানুষ যে একটা জনপ্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলে থাকলে কিন্তু অভিযোগ করতে, জলাশয়গুলো পরিষ্কার করা হচ্ছে না, জায়গাটা আসলে নাই অভিযোগ। তার একটা কোনো অভিভাবকহীন ভাবে চলতেছে সিটি কর্পোরেশনের নগরবাসীদের অবস্থা। একদম, আমি এটা নিয়ে আরো আলাপ করব। আমি তার আগে ডাক্তার সালেহ মাহমুদ তুষার, আপনার কাছে একটু আসতে চাই। আমরা আসলে অনেক বিষয় একটু কনফিউজ হচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমাকে সকাল থেকে রাত অবধি যে মশাগুলো কামড়াচ্ছে, কোনটা আমাকে এডিস মশা কামড়াচ্ছে, আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারি, কোনটাতে আমি সাধারণ জ্বরে আক্রান্ত হতে পারি, ম্যালেরিয়া সহ নানা কিছু। হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা একের পর এক শিশু অসুস্থ হচ্ছে, জ্বরে আক্রান্ত হচ্ছে, আমার কলিগদের অনেকে হচ্ছে, পরিবারের মানুষরা হচ্ছে। একটু বলবেন আসলে কিভাবে সুরক্ষিত থাকা যায় এবং কনফিউশনটা যদি দূর করা যায়? এবং ধন্যবাদ 71কে, যে এরকম এখন তো সবাই অ্যাকচুয়ালি নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু স্বাস্থ্য খাতের যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা তুলে ধরেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে এই মশার উপদ্রবটা কিন্তু গত কিছুদিন যাবত বেশ বেড়েছে, এবং কিছুক্ষণ আগেই যে আমার সহকর্মী যে বললেন, যে কারণগুলি বললেন, সেটা কিন্তু আসলে আমরা খেয়াল করেছি যে গত কিছুদিন কিন্তু আসলে মশা নিধনের জন্য যে রাষ্ট্রীয়ভাবে বা সিটি কর্পোরেশন থেকে যে ব্যবস্থাগুলি নেওয়া হতো আগে, সেটার প্রভাবটা কিন্তু কিছুটা কম ছিল। হয়তো অন্যান্য রাষ্ট্র গঠনের কাজে আমরা ব্যস্ত ছিলাম দেখেও হয়তো এই জিনিসটা উপেক্ষা করা হয়েছে। আবার এরকম হতে পারে যে যেহেতু তার কিছুদিন আগে মশার উপদ্রবটা কিছুটা কম হয়েছিল, পাচ্ছিলাম আমরা, যার ফলে একটু হালছাড় দেওয়ার কারণে কিন্তু মশার উপদ্রবটা বেড়েছে। এর পরের অংশ যেটা বলছেন, যে মশার উপদ্রব যখন বেড়েছে, তার ফলে মশার যে এই কামড়ের ফলে যে রোগ বৃদ্ধিগুলি হয়, সেটাও কিন্তু আমরা পাচ্ছি। আপনি যথেষ্টই ঠিক মতো বলেছেন যে এই যে বিভিন্ন রকম জ্বর, সর্দি, কাশি হচ্ছে, সেটা যে শুধু মশার কামড়েই হচ্ছে তা কিন্তু না। আমাদের বাইরেরও কিন্তু ওয়েদারও অনেক চেঞ্জ হচ্ছে এখন। এই যে শীত থেকে গরম আসছে, তার কিছু আমাদের এরকম ওয়েদার চেঞ্জের সময় কিন্তু এরকম জ্বর, সর্দি, কাশি হয়। এটা একটা সাধারণ জ্বর। তবে আপনি যে বললেন যে মশার কামড়ের মাধ্যমে কি এটা ডেঙ্গু হচ্ছে নাকি অন্য কোনো জ্বর হচ্ছে সাধারণ, সেরকম না। মশক বাহিত যে জ্বরগুলি হয়, ডেঙ্গু একটা খুব কমন, আমাদের দেশের জন্য সবচেয়ে কমন ডেঙ্গু শহর অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে কিন্তু আবার ম্যালেরিয়ার সম্ভাবনাটা বেশি। এছাড়াও চিকুনগুনিয়া, জিকা অথবা ইয়েলো ফিভারের মতো রোগগুলো কিন্তু আমাদের দেশে হতে পারে, মশাবাহিত রোগ। সো মশার কামড়ে যে মশাবাহিত রোগ হচ্ছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেশের কারণে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ডেঙ্গু। তাহলে মশার যে কোনো জ্বর হলেই আমাদের এইগুলিকে আগে বাদ দিতে হবে। আর যদি এগুলি বাদ হয়ে যায়,
তারপরে যদি না খুঁজে পাওয়া যায় যে কারণটা কি, তাহলে ধরে নিতে হবে সাধারণ ভাইরাল জনিত কারণে যে জ্বর হচ্ছে বা ওয়েদার চেঞ্জের কারণে যে জ্বর সর্দি কাশিটা হচ্ছে জি। সেই রকম জ্বর। তাহলে এই যে আমি বাদ দিব, তার জন্য কিন্তু একজন চিকিৎসকের পরামর্শে জ্বর হওয়ার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিছু টেস্ট করে নিতে হবে। আমি আবারও বলছি যে যেহেতু ডেঙ্গুটা মশকবাহিত রোগের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমাদের জন্য শহর অঞ্চলে, সেজন্য ডেঙ্গুটাই পরীক্ষা করতে হবে। আবার পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ম্যালেরিয়াটাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং ম্যালেরিয়া পরীক্ষাটাও করানো লাগবে। So, আচ্ছা, আমি যদি আরেকটা শহর আরেকটা অঞ্চলে বিষয় বা একটু এই যে মানে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাঁটতে ঘাঁটতে অনেকের অনেক ধরনের প্রশ্ন পাচ্ছিলাম, এবং কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে সবার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। যেমন অনেকে বলেন যে আমি এই সময় কিভাবে সুরক্ষিত থাকবো, মশার কয়েল ব্যবহার করলে সেটা আমার শরীরের জন্য ক্ষতিকর হবে কিনা, অ্যারোসল নির্বাচনের ক্ষেত্রে কিভাবে সেটা প্রয়োগ করব, এবং থার্ড বিষয়টা হচ্ছে মশারি টাঙিয়ে রাখার কথা বলেন, কিংবা মশা মারার ব্যাট ব্যবহার করতে বলেন, তারও কোনো নিয়ম আছে কিনা, আসলে কি প্রক্রিয়া? অবশ্যই ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন যে কয়েল ব্যবহার করব কিনা, অ্যারোসল ব্যবহার করলে কোন ধরনের। বিকজ কয়েলটা কিন্তু মশাটাকে যেমন মেরে ফেলছে, কয়েলটা কিন্তু আমার শ্বাসতন্ত্রের জন্য অনেক ক্ষতিকর। আমি আবারও বলছি, কয়েলের প্রমাণিত পাওয়া মানে এটা সাইন্টিফিক্যালি প্রুফ যে কয়েল আমাদের যে সিগারেট খেলে যেরকম আমাদের ক্ষতি হয়, কয়েলের ধোঁয়াটাও কিন্তু এরকম মাত্রারই ক্ষতি করতে পারে আমাদের লাংসের জন্য। সেই জন্য কয়েল ব্যবহারটা কিন্তু এখন ডিসকারেজ করে। এখন আসছে অ্যারোসল ব্যবহার। অ্যারোসলটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং এটাও কিন্তু অনেক রকম হ্যাজার্ডাস, মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং বিভিন্ন রকম অ্যারোসল পাওয়া যায়, কিছু কিছু আছে আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। তাহলে এই যে অ্যারোসল কয়েল যেগুলি মশার জন্য বিষ, সেটা কিন্তু আমার শরীরের জন্য বিষের কারণ হতে পারে। সেজন্য সবচেয়ে প্রোটেকশনের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে মশারি। মশারি যেমন আমার খাটটাকে শুধুমাত্র প্রোটেক্ট করে, তাহলে যদি আমি আরেকটু বড় কথা চিন্তা করি যে আমাদের জানলা থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা জায়গা যতটুকু সম্ভব আমরা যদি মানে আটকে দিতে পারি, অর্থাৎ যে ছাকনির মতো জিনিস পাওয়া যায় সেগুলি দিয়ে যদি আটকে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটুকুই আমরা প্রিভেন্ট করতে পারবো। এর চেয়ে বাইরের যদি বলি, আমি আমার বাসাটাকে নিরাপদ করার চেয়ে আমার চারপাশটাকে যদি নিরাপদ করতে পারি, অর্থাৎ মশা যেখানে গ্রো করে সেই জায়গাগুলিকে যদি আমি প্রিভেন্ট করতে পারি, যেখান থেকে মশা আসে, তাহলে কিন্তু আমরা আরো ভালো করে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। এখন অনেকেই প্রশ্ন করবে, আমার বাড়ির পাশে যে ঝিল আছে, বড় একটা নালা আছে, সেটাকে আমি কিভাবে পরিষ্কার করব? এবং সেই ক্ষেত্রেই কিন্তু তখন চলে আসতেছে ব্যক্তিগত প্রোটেকশনের কথা, তখনই আসতেছে এই যে প্যাচেস এর কথা, বা অনেকেই গায়ে রিপ্লেন্ট ব্যবহার করে, যেগুলি বাজারে অনেক কিছুই পাওয়া যায় এবং যথেষ্ট ভালো মানেরই পাওয়া যায়, কিন্তু আবারও প্রশ্ন আসতেছে সেটা কিন্তু বেশ ব্যয়বহুল। তখনই চলে আসে সস্তা কয়েল বা অ্যারোসলের প্রশ্ন, বা অনেক ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় যেগুলি হচ্ছে গিয়ে মশার যে ওষুধটা আছে সেটা ভ্যাপারাইজ করে করে ঘরে দেয়। এগুলি সবই ওই যে বললাম দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করার জন্য। আমি যদি নিজেকে প্রোটেকশন রাখতে পারি ন্যাচারালি, অর্থাৎ এই যে বাধা দিয়ে যদি আমি মশাটাকে আমার কাছ পর্যন্ত না আসতে দিই, তাহলেই আমি সবচেয়ে ভালো নিরাপদ থাকতে পারবো। কিন্তু যখন চলে আসলো, তখন মশাটা মারতে গিয়ে যা আমি ব্যবহার করব, জি, মনে রাখতে হবে সেটাও আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। এই স্বল্প সময়ে ছিলেন, খুব চমৎকার করে আসলে কার্যকরী সাজেশনগুলো দিলেন, কিভাবে সুরক্ষিত রাখা যায় এবং রোগাক্রান্ত হলে করণীয়টা কি। কৃতজ্ঞতা আপনাকে।